নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী। আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আমি পড়ে শোনাবো লেখক সমরেশ মজুমদারের লেখা একটি গল্প, আদ্য শ্রাদ্ধ। শুনতে থাকুন। আদ্য শ্রাদ্ধ। প্রথম এসেছিল অমল। দিল্লি থেকে প্লেনেই উড়ে আসবে ভেবেছিল, কিন্তু রত্না বলেছিল, খামোখা অত টাকা কেন নষ্ট করবে, ট্রেনেই যাও, কোম্পানির পয়সায় তো আর ট্যুরে যাচ্ছ না। কথাগুলো মনে ধরেছিল। অবশ্য টেলিগ্রাম পাওয়ার পর থেকেই মন অন্যরকম হয়ে গিয়েছিল, যেন 10 মণি একটা পাথর ঝুলিয়ে দেওয়া হয়েছে মনের আংটায়। নড়তে চড়তে বুকের মধ্যে যন্ত্রণা, নিঃশ্বাস ভারী। সড়সড় করে সমস্ত ছেলেবেলা, কিশোর, এমনকি যৌবনের প্রারম্ভকাল শেকড় ওপড়ানোর মতো চলে এলো সামনে। তৎক্ষণাৎ অফিসে গিয়ে ছুটির দরখাস্ত করেছিল সে। মা মৃত্যু শয্যায়, ছুটি তো মঞ্জুর হবেই। অফিসে বসেই প্লেনের জন্য চেষ্টা করবে ভেবেছিল অমল। তার আগে বাড়িতে রত্নাকে খবরটা দিল। বৃন্দাবনদা টেলিগ্রাম করেছেন। সব শুনে রত্না ওই কথাগুলোই বলেছিল, আর তারপরেই মনে হয়েছিল খুব একটা দেরি হবে না। রাতের প্লেন ধরে কলকাতায় পৌঁছতে 10:30। মাঝে মাঝে এত লেট হয়, 2টো বাজলেও অবাক হওয়ার কিছু নেই। তার চেয়ে বিকেলে রাজধানী ধরে সকালে পৌঁছে যাওয়া যায়। চটপট কিছু টাকা ব্যাংকে তুলে ও নতুন দিল্লি স্টেশনের সামনে থেকে টিকিটের ব্যবস্থা করে বাড়িতে এসে শুয়েছিল খানিক। 3 বছরের বাপ্পা কাছে ঘেঁষতেই রত্না নিষেধ করেছিল, বাপ্পা, বাপের কাছে যেও না, ঠাকুমার শরীর ভালো নেই, শি ইজ লিভিং আস। ইংরেজি 4টে শব্দ কানে খট করে বাজলেও চুপ করে থাকলো অমল। তার সত্যিই কান্না পাচ্ছিল। কেউ রইল না তার। বাবার সঙ্গে কোনো দিন সম্পর্ক ভালো নয়, মাই তাকে সবসময় আড়াল দিয়েছে। এমনকি রত্নাকে বিয়ের ব্যাপারটায় বাবার আপত্তি আর মায়ের জেদে নরম হয়েছিল। সেই মা চলে যাচ্ছে, হয়তো কলকাতা গিয়ে দেখবে চলেই গিয়েছেন। বুকের আংটা ওজনের ভারে যেন খসে পড়ছিল। প্রচন্ড উদ্বেগ নিয়ে হাওড়া স্টেশনে নেমে সে আর ট্যাক্সি লাইনের জন্য দাঁড়ায়নি। বাড়তি টাকা দিয়ে প্রাইভেট গাড়ি ভাড়া করে ছুটে এসেছিল সল্ট লেকে। এখানেই সুইমিং পুলের কাছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক শতদল দত্ত বাড়ি করেছেন। আধুনিক সেই বাড়িতে মোট 5টি ঘর, দোতলায় 2টি, একতলায় 3টি। বাড়ির সামনে গাড়ি থেকে নেমে অমল নিঃশ্বাস বন্ধ করে উপরের দিকে তাকিয়েছিল। কোনো সাড়া শব্দ নেই। ভাড়া মিটিয়ে ব্যাগটা বাঁ হাতে নিয়ে গেটের দিকে পা বাড়াতেই দোতলার বারান্দা থেকে বৃন্দাবনের গলা পাওয়া গেল। ওই যে ছোট দাদা এসে গিয়েছে। বলার ধরনে এক ধরনের আহ্লাদ ছিল। সিঁড়িতে পা দিতে দিতে তেমনই মনে হলো অমলের। কেউ মরে গেলে এমন গলায় কথা বলা যায় না, অন্তত বৃন্দাবনদার মতো মানুষ তো পারেই না।
বৃন্দাবনদা দরজা খুলেই বলল, যাক, তুমি এসে গিয়েছ, খুব ভালো হলো। মা কেমন আছে? প্রশ্নটা যেন ছিটকে বের হলো। মাথা নাড়ল বৃন্দাবনদা, না। তারপরেই কেঁদে ফেলল। ডাক্তার জবাব দিয়ে গিয়েছে। কোথায় আছে? কোন নার্সিং হোমে? না না, বাড়িতেই আছে। বাড়িতে? বাড়িতে ট্রিটমেন্ট হচ্ছে? মাথা নেড়ে হ্যাঁ বলল বৃন্দাবনদা। বয়স হয়েছে, 15 দিন ধরে ভুগছেন একটু একটু করে। শেষে বুকের ব্যথা বাড়ল। বাবু নার্স আনলেন, অক্সিজেন, স্যালাইন সব বাড়িতেই দেওয়া হচ্ছে, কোনো ত্রুটি হয়নি। দাদাদের খবর দিয়েছো? হ্যাঁ, একই সঙ্গে টেলিগ্রাম করেছি। চলো। বাবা কোথায়? তিনি তো মায়ের সামনে দিনরাত বসে আছেন। ওখানেই খান, ওখানেই ঘুমন, শুধু বাথরুমের সময় ওঠেন। আরো জড়ফরত হয়ে গেল মানুষটা। এই সময় বাইরে একটা গাড়ি দাঁড়ালো। বৃন্দাবনদা বলল, ডাক্তারবাবু এসেছেন। অমল দেখল একটি প্রৌঢ় ভদ্রলোক গাড়ি থেকে নেমে এগিয়ে আসছেন। তার সঙ্গে বৃন্দাবন আলাপ করিয়ে দিতে ভদ্রলোক বললেন, ভালো করেছেন, ইটস এ লাস্ট কেস। শরীর আর রেসপন্স করছে না। আমরা ভেবেছিলাম রাত কাটবে না। এখন যতক্ষণ থাকেন ততক্ষণই লাভ। আপনি ওকে নার্সিংহোমে ট্রান্সফার করছেন না কেন? কোনো লাভ নেই, এটা বয়সের ব্যাধি। নিজের জায়গায় শেষ নিঃশ্বাস ফেললে উনি বেশি আরাম পাবেন। তাছাড়া মিস্টার দত্ত চিকিৎসার ত্রুটি রাখেননি। ডাক্তারের পেছনে অমল উপরে উঠে এলো। ঘরে ঢুকেই অমল শতদল দত্তকে দেখতে পেল। জানালার ধারে একটা ইজি চেয়ারে বসেছিলেন বৃদ্ধ। পায়ের শব্দে মুখ ফেরাতেই অমলের সঙ্গে চোখাচোখি হলো। অজান্তেই কেঁপে উঠল অমল। বৃদ্ধের চোখে কোনো অভিব্যক্তি নেই। এগিয়ে এসে প্রণাম করতে যেতেই শতদল বললেন, থাক, অসুস্থ মানুষকে প্রণাম করতে নেই। অমল হকচকিয়ে গেল। শতদলও কি অসুস্থ? সে মুখ ফিরিয়ে দেখল ডাক্তার মায়ের বিছানার পাশে গিয়ে দাঁড়িয়েছেন। সে মাথা নিচু করে এগিয়ে গেল মায়ের কাছে। চারুশীলা শুয়ে আছেন, প্রায় অস্থিসার চেহারা। না, স্যালাইন বা অক্সিজেনের কোনো চিহ্ন দেখল না অমল। ডাক্তার ওর নাড়ি দেখছেন। স্টেথোস্কোপটা বুকে চাপলেন। তারপর মৃদু স্বরে ডাকলেন, মিসেস দত্ত, আপনার ছেলে এসেছেন। মিসেস দত্ত। মায়ের মুখে কোনো অভিব্যক্তি এলো না। তার চৈতন্য এমন জায়গায় পৌঁছে গিয়েছে যেখানে জাগতিক কোনো শব্দ পৌঁছায় না। ডাক্তার বৃন্দাবনকে জিজ্ঞাসা করলেন, নার্স কোথায়? এইমাত্র বাথরুমে গিয়েছে। বৃন্দাবনদা জবাব দিল। ডাক্তার চলে গেলেন শতদল দত্তের কাছে। আপনি কিন্তু সারাক্ষণ এখানে এভাবে বসে থেকে অন্যায় করছেন। আপনাকে তো ওর কথা বলেছি। ও কখন যাবে ডাক্তার, সেটাও বলা সম্ভব নয়। তবে এটুকু বলতে পারি,
চিকিৎসা শাস্ত্রে এই ক্ষেত্রে কোনো কিছু করণীয় নেই। তাহলে আমার ব্যাপারটা আমার উপর ছেড়ে দিলেই ভালো হয়। শতদল দত্ত মুখ ফিরিয়ে নিলেন। আর সেই সময় নার্স ঢুকলো। মায়ের বিছানার পাশে দাঁড়িয়ে বেশ অবাক হয়ে গেল অমল। ভদ্রমহিলা, সাদা শাড়ি, মানে যাকে বলে নার্সের ইউনিফর্ম পরেছেন বটে, কিন্তু এমন লাস্যময়ী নার্স ঠিক কখনো দেখেনি। ডাক্তার ভদ্রমহিলার সঙ্গে ওষুধ নিয়ে কথা বললেন। অমল মায়ের দিকে তাকালো। তার বুক কেঁপে উঠল। পাথরের মতো মুখ। মাথায় হাত বোলালো সে। তারপর নিচু গলায় ডাকলো, মা। চারুশীলার মুখে সামান্য কুঞ্চনও এলো না। অমল কপাল, গাল, চিবুকে আঙুল বোলালো। তারপর গাঢ় গলায় আবার ডাকলো, মা, মা গো। চারুশীলার কোনো পরিবর্তন হলো না। নার্স এগিয়ে এলেন। এক্সকিউজ মি, উনি রেসপন্স করতে পারবেন না, ডেকে কোনো লাভ নেই। মেজাজ খুব বিগড়েছিল কমলের। সুজাতা টিভি সিরিয়ালে শুটিং করতে গিয়ে ভোর রাতে বাড়ি ফিরেছে। সে পই পই করে বলেছিল, টিভিতে অভিনয় করছো করো, কিন্তু বাড়ির শান্তি যেন বজায় থাকে। সুজাতা সুন্দরী, যদিও 33 বছর বয়স, কিন্তু রাখতে পেরেছে বলে 25-এর বেশি মনে হয় না। ফিল্মেও সুযোগ পেয়েছিল সুজাতা, কিন্তু রাজি হয়নি কমল। টিভি যেন ঘরোয়া শিল্প। সুজাতারও খুব আগ্রহ ছিল। রাজি না হয়ে উপায় ছিল না। শুটিং এর জন্য বাইরে রাত কাটানো এর আগে কখনো হয়নি। ইতিমধ্যে সুজাতার একটা সিরিয়াল নেটওয়ার্কে দেখিয়েছে। অফিসে এই কারণে কমলেরও গ্ল্যামার বেড়েছে। সুজাতার সঙ্গে বাইরে বেরুলে কেউ না কেউ তাকাবেই। গর্ব যে হয় না তা নয়, তাই বলে রাত কাটিয়ে ফিরবে? মেজাজটাই ভালো ছিল না। এমন সময় টেলিগ্রামটা এলো, মা মৃত্যু শয্যায়, তাড়াতাড়ি চলে এসো। বৃন্দাবনদা। খপ করে বুকের বাঁ দিকটায় যেন খিঁচ লাগলো কমলের। মায়ের সঙ্গে দেখা হয়নি অন্তত 5 বছর। 5 বছর কলকাতায় যাওয়া হয় না। বাবা সল্ট লেকে বাড়ি করেছেন, তা 5 বছর আগে দেখে এসেছে সে। জন অ্যান্ড মিল কোম্পানির পাবলিক অফিসার কমল দত্ত এখন এত ব্যস্ত মানুষ যে ব্যক্তিগত যোগাযোগ আত্মীয়দের সঙ্গে রাখতে পারে না। কিন্তু মা অসুস্থ, মৃত্যুশয্যায় জানতে পারা মাত্র ওর মনে হলো এক্ষুনি কলকাতায় যাওয়া উচিত। ভোর রাতে ফেরা সুজাতাকে ঘুম থেকে তুলে ঘটনাটা বলল সে। সুজাতা বলল, অসম্ভব, আমার আগামী 4 দিন শুটিং আছে, যাওয়ার ইচ্ছে হলে তুমি যাও। প্রচন্ড রেগে গেল কমল। কি আশ্চর্য, আমার মা তোমার শাশুড়ি? চোখ ছোট করে সুজাতা জিজ্ঞেস করলো, তুমি আজ হঠাৎ খেপে গেলে কেন? মানে, এতগুলো বছরে একবারও বুঝতে পারিনি মায়ের উপর তোমার এমন টান আছে। উনি তো চিঠি দিলেও উত্তর লেখার সময় পেতে না। তাছাড়া ভদ্রমহিলা অসুস্থ, আমার কিছু বলার নেই। কিন্তু তুমি তো জানতে ওর বিরুদ্ধে আমার কিছু অভিযোগ আছে। কমল জানে, জানে বলেই
সেই সময় মায়ের উপর বেশ রেগে গিয়েছিল। কলকাতায় গিয়ে দুদিন থাকতে না থাকতেই সুজাতা হয় দার্জিলিং নয় দীঘা বেড়াতে যাওয়ার প্ল্যান করত। মা বলেছিলেন, তাহলে লোক দেখি এখানে ওঠা কেন বাপু, হোটেলে থেকে ওসব করলেই পারো। কথাগুলো না বললেই পারতেন মহিলা। জ্ঞান হওয়া স্তক দেখে এসেছে কমল, উনি সোজা কথা মুখের উপর বলে দেন। বাবার সঙ্গে যে কতবার ঝগড়া এবং কথা বন্ধ হলো তার ইয়ত্তা নেই। অতএব আর কথা বাড়ালো না কমল। যতই হোক মা ইজ মা, সে মনে মনে বলল। অতএব বোম্বে থেকে সকালেই প্লেনে দমদম পৌঁছে যাবে ভেবেছিল, কিন্তু ইন্ডিয়ান এয়ারলাইন্সের অবস্থা প্রায় ট্রেনেরই মতো। এয়ারপোর্টে নেমে ট্যাক্সি ধরতে বেলা 12টা বাজলো। সেখান থেকে সোজা সল্টলেক। বাড়ির সামনে ট্যাক্সির ভাড়া মিটিয়ে সিগারেট ধরালো কমল। মা যদি চলে গিয়ে থাকে। হঠাৎ বুকের ভেতরে মেঘ জমতে শুরু করলো। ঠোঁট কামড়ালো সে, পা ভারী হয়ে উঠল। সে ধীরে ধীরে ভেতরে ঢুকে বেল বাজালো। মিনিট খানেকের অপেক্ষা। কমলের মনে হচ্ছিল সে অন্য কারো বাড়িতে এসেছে। বয়স এবং দূরত্ব কিভাবে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যায়। দরজা খুলল। কমল অবাক হলো। অমল দাঁড়িয়ে, পরনে পাঞ্জাবি এবং পাজামা। অর্থাৎ কমল তার আগেই এসে গিয়েছে। অমল বলল, ও দাদা এসো। কমল ঘরে ঢুকলো। অমলকে সে কত বছর পরে দেখছে তা মুহূর্তে মনে করতে পারল না। ভেতরে ঢুকে চারপাশে তাকে আরো অস্বস্তি বাড়ল। সে জিজ্ঞাসা করল, মা? অবস্থা ভালো নয়, ডাক্তার এসেছিলেন একটু আগে, বললেন কোন চান্স নেই। ঠিক কি হয়েছে? বললেন বয়স হলে যা হয়, কথাও বলতে পারছেন না, কোনো হুঁশ নেই। কমল ঠোঁট কামড়ালো। হঠাৎ তার কান্না পেল। মুখ চোখ দুমড়ে গেল, চোখ ঝাপসা। ব্যাপারটা অমলকেও আচমকা স্পর্শ করল। দাদা শক্ত হও, সি ইজ স্টিল উইথ আস। মেজো আসেনি? না, আমাদের তিনজনকে একসঙ্গে টেলিগ্রাম করেছিল বৃন্দাবন দা। আমরা বোম্বে দিল্লি থেকে আসতে পারলাম, আরো গৌহাটি থেকে। যাক, বাবা কেমন আছে? শক্ত আছে তো? মনে হয় না। মায়ের ঘর থেকে বের হচ্ছেন না। সে কি, মা কি বাড়িতে আছে? হ্যাঁ, ডাক্তারকে আমি জিজ্ঞাসা করছিলাম, উনি বললেন নার্সিংহোমে নিয়ে গিয়ে কোনো লাভ হবে না। মায়ের কাছে গিয়ে আমারও তাই মনে হলো। কমল সোফায় বসে পড়ল। দুহাতে মুখ ঢাকার চেষ্টা করে আঙুলের ডগায় চোখ মুছল। অমল উল্টো দিকে বসল, মুখ গম্ভীর। সে দাদাকে একবার দেখল। বৌদি টিভি সিরিয়ালে অভিনয় করছে, অথচ দাদার চেহারায় বয়স এসে গিয়েছে বেশ। জুলপি পাকা, সামনের দিকে চুল অনেকটা উঠে গিয়েছে, ভারী হয়েছে শরীর। ছেলেবেলায় দাদাকে সবাই বলতো গুডি বয়, লালু ফুলু। দাদার চেহারায় সেই মোলায়েম ব্যাপারটা আর নেই। ভালো চাকরি করে, পয়সাও বানিয়েছে, কিন্তু অমলের মনে হলো সুখে নেই দাদা। রত্না তো বৌদিকে সহ্য করতেই পারে না।
নেটওয়ার্কের সিরিয়ালে অভিনয় দেখে প্রচুর খুঁত বের করেছিল। কিন্তু আজ অমলের মনে হলো দাদার মধ্যে আগেকার ভালো মানুষ ব্যাপারটা এখনো রয়ে গেছে। সে জিজ্ঞাসা করল, ওপরে যাবে না দাদা? কমল মুখ তুলল, আমি মাকে ওভাবে দেখতে চাইনি অমল। এই সময় বাইরের দরজায় শব্দ হলো। অমল নিঃশব্দে উঠে গিয়ে দরজা খুলল। তারপরেই গলা তুলে বলল, মেজদা এসেছে। কমল শরীরটাকে তোলার চেষ্টা করে আবার বসে পড়ল। সে শুনল শ্যামল বলছে, মা কেমন আছে? অমল তাকে দরজাতে দাঁড়িয়ে একই ঘটনা বলে গেল। সে ভেতরে ঢুকল। শ্যামল জিজ্ঞাসা করল, ও দাদা, কখন এলে? কমল কাঁধ নাচালো। শ্যামল সোফায় বসে বলল, বাবার সঙ্গে দেখা হয়েছে? আমি ওপরে যাইনি এখনো, যাওয়ার সাহস পাচ্ছি না, কমল জবাব দিল। শ্যামল বলল, আমি তো টেলিগ্রাম পেয়ে অবাক। গত বছর এক বেলার জন্য কলকাতায় এসেছিলাম, মানে রাত্রে এসেও পরদিনই চলে গিয়েছিলাম। তবু সময় বের করে এখানে এসে দেখা করে গিয়েছি। মা তখন অ্যাবসলিউটলি নর্মাল। আমার সঙ্গে একটু কথা কাটাকাটি হলো, তেমন কিছু নয়, কোনো অসুখ তো দেখিনি। কমল জানতে চাইল, কি নিয়ে কথা কাটাকাটি হয়েছিল? সিলি ব্যাপার। আসলে কলকাতায় এলে বড় শালার কাছে না উঠলে এমন ঝামেলা হয় যে কি বলবো। মা তাই নিয়ে ও ছেড়ে দাও। আমাকে যে বউয়ের সঙ্গে সারা জীবন বাস করতে হবে তা মায়ের মাথায় ঢোকে না। অথচ বাবা তো চিরকাল বউয়ের দাবি মেনে চললেন। সেটা তো আমরা দেখেছি। সত্যি মারা যাবে? কমল বলল, কমল তো বলল ডাক্তার তাই বলেছে। উফ, আমি ভাবতেই পারছি না। চোখ বন্ধ করলো শ্যামল। অমল বলল, তোমরা ওপর থেকে ঘুরে এসো, কখন যে ঘটনাটা ঘটে যাবে কে জানে। এই সময় বৃন্দাবনদা নেমে এলো একটা ট্রে হাতে নিয়ে। এদিকে তাকাতেই লোকটার মুখে হাসি ফুটলো। হ্যাঁ, আমি জানতাম খবর পাওয়া মাত্র 3 জনেই চলে আসবে, হাজার হোক পেটের ছেলে। কমল তাকে ইশারায় ডাকলো। মা কি করছেন? যাও না, দেখে এসো। এত দূর থেকে ছুটে এসে এখানে বসে আছো কেন? কমলের 12 বছর বয়সে বৃন্দাবন এ বাড়িতে কাজে লেগেছিল। এখন এই কথা বলার ধরনে তার রাগ হলেও সে চুপ করে গেল। বৃন্দাবন বলল, দেখা করে এসে হাত মুখ ধুয়ে নাও সবাই, আমি চা বানাচ্ছি। জল খাবার না, একেবারে ভাত দেব। শ্যামল বলল, হোল নাইট ট্রেনে জেগে এসেছি, আমি শুধু চা খাবো। বাকি দুজন কিছু বলল না। শ্যামল বলল, অমল, তুইও চল সঙ্গে। শতদল দত্ত চেয়ার ছেড়ে উঠে চারুশীলার মাথায় হাত রাখলেন। বেশ উত্তাপ আছে। কপালে এসে পড়া চুল সরিয়ে দিলেন। বাঁ হাত বুকের উপর ভাঁজ করা আছে, সরিয়ে রাখলেন। প্রথম প্রথম নার্সের সামনে এসব করতে সংকোচ হতো, আজকাল হয় না। কিছু করার না থাকলে মেয়েটা পাশের চেয়ারে বসে সিনেমার ম্যাগাজিন পড়ে, চেয়েও দেখে না তিনি কি করছেন। শতদল ঝুঁকে পড়লেন। চারু, শুনতে পাচ্ছ? ও চারু,
ইউ কান্ট গো লাইক দিস। আমি তোমার থেকে 5 বছরের বড়। যাওয়ার কথা আগে আমারই। চারু। এই সময় দরজার কাছে শব্দ হলো। চমকে সোজা হতে হতে পেছন ফিরলেন শতদল। 3 পুত্র একই সঙ্গে দরজায়। হঠাৎ তিনি 3জনের ভালো নাম মনে করতে পারলেন না, তবে বোম্বে, গৌহাটি, দিল্লির কথা মনে পড়ল। তার 3 প্রবাসী পুত্র। তিনি কোনো কথা না বলে চুপচাপ জানালার পাশের ইজি চেয়ারে ফিরে গেলেন। ওরা ধীরে ধীরে চারুশীলার পাশে এসে দাঁড়ালো। কমল ডাকলো, মা, মা। নার্স বলল, উনি শুনতে পাচ্ছেন না। কমল থমকে যেতেই হঠাৎ একটা শব্দ, যা কান্নারই বহিঃপ্রকাশ, ছিটকে এলো গলা থেকে। শতদল কথা বললেন, এখনো সময় হয়নি। অসময়ে কান্নাকাটি এই ঘরে হোক আমি চাই না। 3 পুত্র একসঙ্গে ঘুরে দাঁড়িয়ে দেখল শতদল কথাগুলো বলেই জানালা দিয়ে বাইরে তাকিয়েছেন। শ্যামল এগিয়ে গেল তার কাছে। বাবা, বলতে পারো। বাবা, আপনি এখন আর আমাদের উপর রাগ করবেন না। আমি রাগ করেছি এ খবর কোত্থেকে পেলে? না, মানে, আচ্ছা, মায়ের চিকিৎসা আর একটু ভালোভাবে করা যায় না? খারাপ ভাবে হচ্ছে তা তোমাকে কে বলল? না, আমি বলছিলাম, যদি ওকে নার্সিংহোমে, মানে আমার শালা তো নামকরা ডাক্তার, ওর নার্সিংহোম আছে, আপনি তো জানেন, আর একটু চেষ্টা করা যেত। তোমার আর কোনো কথা বলার আছে? শতদল সরাসরি তাকালেন। এবার কমল এগিয়ে গেল। বাবা, আপনার কি মনে হচ্ছে চিকিৎসার কোনো ত্রুটি হচ্ছে না? আপনি যা বলবেন তাই হবে। আমি ভেবে পাচ্ছি না তোমরা কয়েক মিনিট আগে এসে কি করে বুঝে গেলে ট্রিটমেন্ট ঠিক হচ্ছে না। অবশ্য তোমরা ওর ছেলে, তোমরা বলতেই পারো। আপনি যখন বলছেন তখন আমাদের আর কি বলার থাকতে পারে, কিন্তু আপনার এবার বিশ্রামের প্রয়োজন। এভাবে বসে থাকাটা ঠিক নয়। শতদল কমলের দিকে তাকিয়ে হাসলেন। তোমরা সবাই একাই এসেছো? কমল ঠোঁট কামড়াতে গিয়েও সামলে নিল। হ্যাঁ, বেশ তো, তাহলে নিচে যাও, খাওয়া দাওয়া করে বিশ্রাম নাও। অনেকদিন বাদে 3 ভাই পরস্পরের দেখা পেলে। অন্তত খবর পাওয়া মাত্র এসেছো বলে আমি খুব খুশি। বৃন্দাবনদার রান্না খারাপ নয়, যদিও আরেকটি কাজের মেয়ে রয়েছে। ওরা খাওয়া দাওয়া শেষ করে বাইরের ঘরে এসে বসলো। আগে অমল দাদাদের সামনে সিগারেট খেত না, আজ ধরালো। কমল জিজ্ঞেস করলো, তোর খবর কি? চলছে, বৌদি সিরিয়াল দেখলাম, ওই হবি আর কি, আমি বাধা দেই না। রত্না কেমন আছে? আসতে চেয়েছিল, আমি সঙ্গে আনিনি। ভালোই করেছিস, এখানে এত টেনশন। শ্যামল চুপচাপ শুনছিল। হঠাৎ বলল, বাবাও কেমন বদলে গিয়েছে। কমল হাসলো। বাবার সঙ্গে চিরকালই আমাদের দূরত্ব ছিল। অমল বলল,
বাবা কিন্তু মাকে খুব ভালোবাসেন। কমল বলল, আগে বুঝিনি, আজ মনে হলো। মানুষের বোধহয় বয়স বাড়লে প্রেমও বাড়ে। তোর মনে আছে শ্যামল, একবার স্কুল থেকে কার আওয়াজ চুরি করেছিলি বলে বাবার কাছে জোর মার খেয়েছিলি? এ যা, আমি চুরি করিনি, ভুল করে নিয়ে এসেছিলাম। সঙ্গে সঙ্গে কমল এবং অমল হেসে উঠল। হঠাৎ ওরা অতীতে ফিরে গেল। তিনজনেই স্মৃতিতে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট ঘটনা তুলে এনে ঘুরিয়ে ফিরিয়ে দেখা শুরু করলো। বেশিরভাগ ক্ষেত্রেই সবাই ঘটনাটার বিশ্লেষণে একমত হচ্ছিল না, তবুও এই জাবর কাটায় খুব মজা পাচ্ছিল। অনেক অনেক কাল এই ধরনের কথাবার্তা বলা হয় না। এইসব কথা বলার মানুষও চারপাশে থাকে না। কবে কখন কমল অমলকে চাটি মেরেছিল চটি পড়ার জন্যে, কবে শ্যামল কমলের একটা টাকা চুরি করেছিল, তখনকার রাগ আজ নেহাতি সুখকর স্মৃতি। তিন ভাই মগ্ন হয়ে গিয়েছিল। এই সময় বৃন্দাবন এলো। অনেক কষ্টে বাবুকে শুতে পাঠিয়েছি, তোমরা একজন ওপরে যাবে? অমল তড়াক করে উঠে দাঁড়ালো। বাকি দুজনের মনে ওই মুহূর্তে ইচ্ছে এলেও অমলকে উঠতে দেখে তারা আর উদ্যোগ নিল না। অমল চলে গেলে শ্যামল বলল, অমলটা সেই ছেলেবেলার মতোই রয়েছে, সবকিছু আগে না পেলে কিরকম কান্নাকাটি না করত। কমল বলল, বুঝলি, অনেক ভেবে দেখলাম, জীবনের শ্রেষ্ঠ সময় হলো ছেলেবেলা। কি ভালোই না ছিলাম তখন, টেনশন ছিল না, নিজের কথা ভাবতে হতো না। সত্যি কথা, এখন টাকা, ভবিষ্যৎ, বর্তমান, স্ত্রী, বাচ্চা কাচ্চা, আমাকে তো ভগবান ও ব্যাপারে দয়া করলেন না। ডাক্তাররা কি বলেছে? শ্যামল জানতে চাইল। মেজ ভাইয়ের সঙ্গে এ নিয়ে কথা বলতে সংকোচ হচ্ছিল, তবু কমল বলল, হবে না। শ্যামল নিঃশ্বাস ফেলল। খুব টায়ার্ড লাগছে, রাত্রে টেনে ঘুমোতে পারিনি, ঘুমিয়ে নে। না, একবার চালকের বাড়ি যেতে হবে, কখন মায়ের কি হয়ে যায় তখন আর সময় পাবো না। আমি বরং ঘুরেই আসি। শ্যামল উঠল। অমল মায়ের পাশে বসে দেখল মাঝে মাঝে গালের চামড়ায় কুঞ্চন হচ্ছে। সে ঝুঁকে ফিসফিস করল, মা, মা। উনি শুনতে পাবেন না, নার্সটি বলে উঠল, আপনি এরকম কেস আগে দেখেছেন? অমল মুখ তুলে মহিলাকে দেখল। চেহারা দেখে নার্স বলে মনে হয় না। বৌদির বদলে ইনি টিভি সিরিয়ালে নামলে বেশি নাম করতে পারতেন। মহিলা ঠোঁট টিপে হেসে নিয়ে বললেন, অনেক। আপনারা মন তৈরি করে নিয়েছেন, শুধু আপনার বাবা বিশ্বাস করতে চাইছেন না। অমল মায়ের পাশ থেকে উঠে বাবার খালি চেয়ারটায় গিয়ে বসলো। নার্সটি সিনেমার পত্রিকায় নজর রাখলো। অমল জিজ্ঞাসা করলো, আপনি কি সবসময় এইভাবে বসে থাকেন? ডিউটি কতক্ষণ? 24 ঘন্টার, ইচ্ছে করেই নিয়েছি, টাকার খুব দরকার। আবার হাসি। কত টাকা দেওয়া হচ্ছে? 150। পত্রিকাটি পাশে রাখলো সে।
আপনি দিল্লিতে থাকেন? হ্যাঁ, কেন? দিল্লিতে আমার স্বামী থাকেন। ও, আপনারা আলাদা আছেন? অনেক দিন, বছরে একবার দেখা হয়। বাপের বাড়ির খরচ চালাই বলে টাকার দরকার। আমার অবশ্য এই চাকরি করার কথা নয়। আপনাকে দেখে তাই মনে হয়। দু চোখের অদ্ভুত কাজ দেখালো মহিলা। কি মনে হয়? আপনি অন্যরকম। মহিলা মুখ নামালেন। অনেকক্ষণও কোনো কথা হলো না। হঠাৎ মহিলা বললেন, আমি তো আছি, আপনি বিশ্রাম নিন। কত দূর থেকে এসেছেন? আমি এখানে থাকলে আপনার অসুবিধা হবে? না না, প্রতিবাদ করলেন মহিলা। আবার কিছুক্ষণ চুপচাপ। মাঝে মাঝে চোখাচোখি হচ্ছে। আর হঠাৎই সেই রকম শিহরণ বোধ করল অমল। ভদ্রমহিলার চোখে অদ্ভুত আকর্ষণী ক্ষমতা রয়েছে। এই সময় বৃন্দাবন দা এলো। যাও, একটু গিয়ে শো, আমি বসছি। বসে থাকতে খুব আরাম পাচ্ছিল অমল, কিন্তু না উঠে পারল না। ওঠার সময় আর এক দফা চোখাচোখি। অনেক কথা যেন বলা হয়ে গেল। বিকালে ডাক্তার এলেন। চারুশীলাকে দেখে নেমে এসে বললেন, অবস্থা আরো খারাপ লাগছে। মনে হচ্ছে কয়েক ঘন্টা। কিছু হলে আমায় খবর দেবেন। ডাক্তার চলে গেলে কমল বলল, অন্যান্য আত্মীয়দের খবর দেওয়া উচিত। শ্যামল প্রতিবাদ করল, আত্মীয়? এরা এখানে রয়েছেন, কেউ তো দেখতে আসেনি। ছেড়ে দাও ওসব। কিন্তু সন্ধ্যের পর কিছু হলে কি করবে? অমল কেঁদে ফেলল। শ্যামল ধমকালো, বোকার মতো কাঁদিস না। ওইভাবে পড়ে থাকার চেয়ে মায়ের যাওয়াই ভালো। কমল নিঃশ্বাস ফেলল। খুব যন্ত্রণা পাচ্ছেন? অমল ভাঙা গলায় বলল, বাবার কি হবে? শ্যামল বলল, সেটাই ভাবছিলাম। বাবা তো আমাদের কারো কাছে গিয়ে থাকতে পারবেন না। অবশ্য বৃন্দাবন দা এখানে আছেন। কমল বলল, মিছিমিছি খরচ করলেন বাড়িটার পেছনে। শ্যামল বলল, কথা শুনবেন না? আমি তো বলেছি এ বাড়ির ওপর আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি তো এসে থাকবো না কোনোদিনও। অমল বলল, ইন্টারেস্ট আমারও নেই। বাবা না থাকলে বিক্রি করে দিতে হবে। কমল বলল। শ্যামল একটু চুপ করে থেকে বলল, কিভাবে নিয়ে যাবে? তিন ভাই পরস্পরের মুখের দিকে তাকালো। অমল বলল, এসব কথা এখনই বলা কি ঠিক? অবশ্য ডাক্তার বলে গেলেন। কমল বলল, তখন মাথা ঠিক থাকবে না। কাঁধে করে নিয়ে যাওয়া খুব প্রিমিটিভ আইডিয়া। শ্যামল বলল, গাড়ি পাওয়া যায়। শালাকে জিজ্ঞাসা করেছিলাম, ও একটা ফোন নাম্বার দিয়েছে। ফোন করলেই চলে আসবে গাড়ি। অমল বলল, গুড। কাঁচের গাড়ি নিশ্চয়ই। তাই তো। আর ইলেকট্রিক চুল্লিতে কাজ করব। চিতা ফিতা সহ্য করতে পারবো না। তবে কাছাকাছি ইলেকট্রিক চুল্লি আছে কিনা জানি না। শ্যামল বলল, কাগজে পড়েছি, নিমতলাতে আছে। ওটাই কাছে। ফুল টুল? কমল জিজ্ঞাসা করল। ওই গাড়ির জন্য ফোন করলেই বৃন্দাবন দাকে পাঠাবো।
আবারও কিছুক্ষণ চুপচাপ। একটা ভারী আবহাওয়া তৈরি হয়ে গেল। হঠাৎ অমল বলল, ছেলেবেলায় মা আমাকে ভাত খাইয়ে দিত। কমল বলল, সবাইকে মা দিয়েছে, যাই বলিস, মায়ের বিকল্প অন্য কোনো মেয়ে হয় না। সুজাতার মধ্যে 10% গুণও নেই। রত্নার মধ্যে আসছে ভেবেছ? কই ম্যাক্সিমাম 10%। অমল ফোঁস করে উঠল। শ্যামল কোনো মন্তব্য করল না। কমল বলল, কাল সকালে বোম্বে ফ্লাইট কখন রে? কালই চলে যাবে? অমল জানতে চাইল। আর থেকে কি করব, খাঁ খাঁ করবে বাড়ি। তা ঠিক, আমিও ভাবছি দিল্লির ফ্লাইট ধরবো। এক্সট্রা কিছু খরচ হবে, রত্না চড়বে, বাট নাথিং ডুইং। অমল বলল, তোদের টাকা আছে, প্লেনে যা, আমি ভাই ট্রেনে। সকালে সালার বাড়িতে চলে যাব, আর সন্ধেবেলায় কামরূপ এক্সপ্রেস। শ্যামল বলল। অমল বলল, ভালোই হলো, কাল অফিসে যাওয়াটা খুব জরুরি ছিল। কমল হাত নাড়ল। তুই জানিস না এইভাবে হুট করে চলে এসে কি ক্ষতি করলাম নিজের। ভার্মা এই চান্সকে কাজে লাগাবে, পেছনে পড়ে আছে আমার, কাল বেটাকে চমকে দেব। ছোট বলেই অমলের উপর দায়িত্ব পড়ল মাঝে মাঝে মায়ের ঘরে গিয়ে খোঁজ নিয়ে আসা। এখন শতদল দত্ত চারুশীলার মাথার পাশে বসে আছেন। বারংবার ঢুকতে লজ্জা হলো। অমল ইশারায় নার্সকে বাইরে ডাকলো। যদি মাঝে মাঝে বাইরে এসে আমাকে বলে যান মা কেমন আছে। বুঝতেই পারছেন, বাবা মাকে এখন একা পেতে চাইছেন। হাসলো মেয়েটি। ওদের মধ্যে খুব গভীর প্রেম ছিল না? বাপ মায়ের প্রেম নিয়ে আলোচনা করতে ইচ্ছে হলো না অমলের। সে হাসলো। নার্স বলল, ঠিক আছে, আমি নিচে যাব। না, আপনি উপরে আসবেন? আমি আসবো। এত পরিশ্রম করেও আপনি হাসেন কি করে বলুন তো? আমার হাসি আপনার খারাপ লাগে? চোখে জল এলো। না না, দারুণ। আহা, শরীর ঘুরিয়ে মেয়েটি চলে গেল। মিনিট 15 বাদে বৃন্দাবন ছুটে এলো ওপর থেকে। টেলিফোনের ডায়াল ঘোরাতে লাগলো। তিন ভাই ব্যস্ত হয়ে উঠল। ডাক্তারকে ফোন করে বৃন্দাবন বলল, মা কেমন করছে? ডাক্তার এলেন। রাত 10টা পর্যন্ত তিন ভাই প্রচন্ড উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করল। মাঝে মাঝে সবাই উপরে যাচ্ছে। আর তখন চারুশীলার গলা থেকে বের হওয়া যন্ত্রণার শব্দ শুনতে পেল ওরা। চারুশীলা বলছে, 11টার সময় ডাক্তার নিচে নেমে বললেন, স্ট্রেঞ্জ ব্যাপার, আমার জীবনে এমন কেস কখনো দেখিনি। কি অবস্থা? শ্যামল জিজ্ঞাসা করল। ডাক্তার বললেন, নার্সিং হোমে ফোন করতে হবে। নার্সিং হোমে? কি ব্যাপার? কমল চমকে উঠল। ডাক্তার বললেন, হঠাৎ জীবনের লক্ষণ ফিরে এসেছে, এখন মনে হচ্ছে ওকে নার্সিং হোমে ট্রান্সফার করা দরকার এখনই। ডাক্তার ফোন করে অ্যাম্বুলেন্স আনতে বললেন। অমল জিজ্ঞাসা করল, তাহলে আজ রাত্রে কোনো সম্ভাবনা নেই? কেউ বলতে পারে না। অনেক সময় প্রদীপ নেভার আগে বেশি আলো দেয়,
তবে মনে হচ্ছে এবার ফাইট করার সুযোগ পাওয়া যাবে। আসলে আপনার বাবার মনের জোরেই উনি বোধ হয়। অ্যাম্বুলেন্স এলো। স্ট্রেচারে শুয়ে নিয়ে যাওয়া হলো চারুশীলাকে। তিন ভাই এবং শতদল দত্ত সঙ্গে গেলেন। শতদল দত্তকে নিষেধ করা হয়েছিল, কিন্তু তিনি শোনেননি। ভর্তি হওয়ার পর শতদল অসুস্থ বোধ করলেন। নার্সকে বাড়িতে রেখে আসা হয়েছিল। কত রাত্রে বেচারা কোথায় যাবে? নার্সিংহোমে চারুশীলার পাশে থাকতে দেওয়া হবে না শতদলকে। তার শরীর খারাপ লাগছিল। অতএব অমল তাকে বাড়িতে ফিরিয়ে আনলো। আসার পথে শতদল বললেন, জীবনে কখনো প্রার্থনা করিনি হে, তোমার মা অসুস্থ হওয়ার পর থেকেই করে যাচ্ছিলাম। আমি এখন নিশ্চিন্ত যে সে ফিরে আসবে। অমল বলল, এ নিয়ে ভাববেন না। নার্সকে ঘুম থেকে তোলা হলো। ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে সে শতদলকে ঘুম পাড়িয়ে দিল। অমল ফিরে এলো নিজের ঘরে। দাদারা নার্সিংহোমে। বৃন্দাবন তার বাবুর ঘরে বিছানা করে মাটিতে শুয়েছে। হঠাৎ দরজায় শব্দ হলো। অমল দেখল নার্স দুটো সন্দেশ আর জল নিয়ে তার ঘরে ঢুকছে। এগুলো খেয়ে নিন, আজ তো কিছুই পেটে পড়েনি। অনেক ধন্যবাদ, হাসলো অমল। আমার চাকরি গেল। না, বাবাকে দেখাশোনা করবেন আপনি। সত্যি আপনি কি ভালো। অমলের অনেক কিছু ইচ্ছে হচ্ছিল। বিয়ের পর সে রত্না ছাড়া কোনো মেয়েকে কামনা করেনি। আজ সে ইচ্ছেটাই হলো। নার্স বলল, আপনার মা ভালো হয়ে যাবেন। আমার মন বলছে ভালো হবেনি। তবু আপনি ওদের দেখাশোনা করবেন। কিন্তু আপনি তো এখানে থাকবেন না। মাঝে মাঝে আসবো। অদ্ভুত। ভদ্রমহিলা বললেন, মিথ্যা কথা কেন বলেন? আপনাদের স্ত্রীরা এখানে আসতেই দেবে না মাঝে মাঝে। এ কথা আপনাকে কে বলল? আপনার মা। যখন প্রথম এলাম তখন বলেছিলেন। নার্স ফিরে গেল। অমলের মনে হলো সে যেন প্রচন্ড এক চড় খেয়েছে। ভোরবেলায় দুই ভাই ফিরে এলো। চারুশীলার মধ্যে জীবনের লক্ষণ ফুটে উঠেছে। এখন শুধু লড়াই করার সময়। এই লড়াই কদিন ধরে চলবে কেউ বলতে পারে না। ডাক্তার, বৃন্দাবনদা এবং নার্স আছে। অতএব ছুটি নিয়ে অনন্তকাল কেউ বসে থাকতে পারবে না। তিন ভাই একসঙ্গে শতদলের ঘরে গেল। তিনি তখন বিছানায় বসে চুপচাপ চারুশীলার খবর শুনলেন। শুনে বললেন, হ্যাঁ, লড়াই করার সুযোগ পেলে সে কখনো হারবে না। আমার জন্যেই তাকে ফিরে আসতে হবে। দায় তার, দায় আমার। তা তোমরা এখান থেকে কি করবে? আমরাও তাই ভাবছিলাম, কমল বলল। ঠিকই ভেবেছ। যদি মায়ের শরীর কিছু হয় সঙ্গে সঙ্গে খবর দেবেন। কেন? আমরা চটপট চলে আসব। না না, মাথা নাড়লেন শতদল। হিন্দু শাস্ত্রের আমি ভালো রকমই জানি, তবে মাতৃদায়িত্ব একেবারে মিটে যায়। তোমাদেরও মিটে গিয়েছে। এই এলে, এসে চুকিয়ে দিলে। দ্বিতীয়বারের কি প্রয়োজন? বন্ধুরা, আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল।